ফারিজ হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়। বাইকে চাবি দিয়ে দ্রুতই বেরিয়ে পড়ে সর্দারের বাড়ির উদ্দেশ্যে। সর্দার বাড়ি যেতে তার ন্যূনতম আধা ঘন্টা সময় লাগবে। এই সময়ের মধ্যে আবার যেন কোনো অঘটন না ঘটে যায়। গ্রামের মেঠোপথ ধরে এগুতেই সামনে এক নারী ছায়ামূর্তির আবির্ভাব হয়। সে চমকে উঠে মধ্যরাতে শুনশান রাস্তার মাঝে নারী অবয়ব কোত্থেকে উদয় হলো। ত্রস্ত পায়ে এগিয়ে চলে সে। বাইকের আলোতে কিছুটা স্পষ্ট হয়। গায়ে শাড়ি জড়ানো, কেমন উদ্বাস্তুর মতো এদিকে ছুটে আসছে। সে জিজ্ঞেস করতেই মেয়েটি ভয় হাউমাউ করে চিৎকার দিয়ে উঠল। ফারিজ মেয়েটাকে অভয় দিল, ভয় পেও না। আমি শেখ ফারিজ ফাজ। তুমি কি সেই মেয়ে যার বিয়ে আমি ভেঙেছিলাম? কি সমস্যা আমাকে খুলে বলো। অনুরিমা যেন এবার প্রাণ ফিরে পেল। সে দুচোখের জল ছেড়ে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ওই সলিল সৌদাগর আর সর্দার আমাকে ধমক দিয়েছে। যদি আমি এই বিয়ে না করি তাহলে আমাকে খারাপ মেয়ে বলে গ্রামে কুৎসা রটিয়ে গ্রাম থেকে বিতাড়িত করবে। তারপর আমাদের সব জায়গা জমি ওরা নিয়ে নিবে। ফারিজ যা বুঝার বুঝে গেছে। সে অনুরিমাকে বলল, তুমি আমার বাইকে উঠো, সোজা সর্দারের বাড়িতে যাব। ভয় পেও না, আমি আছি তোমাদের পাশে। তুমি নিশ্চিন্তে বাইকে বসো। ফারিজ সোজা সর্দার বাড়ির উঠোনে বাইক থামায়। তারপর অনুরিমাকে বলে, তুমি আমার সাথে সাথে এসো। ফারিজ হাতের মধ্যে মুঠোফোন নিয়ে কাউকে কল ডায়াল করলেন। ওপাশের কথা শুনে তার মুখে প্রসন্ন হাসির রেখা দেখা দিল। সে সর্দারের দরজায় করাঘাত করলেন। মিনিট পাঁচেক হলেও দরজা কেউ খুলল না। বাধ্য হয়ে সে সর্দারের দরজায় লাথি বসালেন। এতেই কাজ হলো। 10 সেকেন্ড পরেই সর্দার বেরিয়ে এলেন। এসেই হুঙ্কার ছুড়লেন, সমস্যা কি তোমার? এত রাতে এখানে কি চাও? ফারিজ মুখে কিছুই বললেন না, শুধু হাত দিয়ে ইশারা করলেন সর্দারকে। জসিম মিয়া উঠোনের দিকে তাকাতেই আটকে উঠলেন। অস্থিরতায় তার বক্ষস্থল কেঁপে উঠল। কিছু বলার জন্য হাঁসফাঁস করলেন, কিন্তু তার মুখ ফুটে একরত্তি কথাও বেরুল না। অস্থির বদনে ঠাই দাঁড়িয়ে থাকলেন। ইন্সপেক্টর শরাফত কনস্টেবল শেখরকে আদেশ করলেন, অ্যারেস্ট হিম। জসিম মিয়া এতক্ষণ পর যেন সম্বিত ফিরে পেলেন। সে গর্জে উঠল, ওয়ারেন্ট ছাড়া আপনারা আমাকে কোন সাহসে অ্যারেস্ট করতে আসলেন? কোন আইনের ক্ষমতায় আসছেন এভাবে মধ্যরাতে একজন সম্মানিত ব্যক্তির বাড়িতে? এভাবে কাউরে নেওয়া যায় না, জানেন না? শরাফত শুকনো মুখে কিঞ্চিত হাসলেন। সর্দার, আপনি উত্তেজিত হবেন না। আপনার নামে 15টি মামলা থানায় দায়ের করা হয়েছে। এতিমের হক আত্মসাৎ করা, বিধবা ভাতা জালিয়াতি, নাবালিকা মেয়েদের বিয়ে প্রদান, মিথ্যা জন্ম নিবন্ধন কার্ড তৈরি, নাবালিকার উপর জোর জবরদস্তি, নাবালিকার বয়সের দ্বিগুণ বয়স্ক পুরুষের সাথে বিবাহ প্রদান, নাবালিকার অধিকার হরণ, বিয়ের নামে ঘুষ আদায়, পঞ্চায়েতের নামে একক প্রহসন, নারীদের ভয় প্রদর্শন করে নিজ কার্য হাসিল, বিধবা ও বয়স্ক ভাতার নামে ভুয়া কাগজপত্র প্রদর্শন, সরকারকে বোকা বানানো, রিলিফের মাল নিজে ভোগ করা, মদ ও অবাধ জুয়া খেলার অনুমতি প্রদান এবং সর্বশেষ অবৈধ নারী ব্যবসার সাথে জড়িত বলেও আপনার নামে প্রমাণ আছে। তবে ভয় পাবেন না, সবগুলোর প্রমাণ আমাদের হাতেই আছে বলে তো আপনাকে নিতে এলাম। অনেক তো বাইরে খোলামেলা বাতাস খেলেন, এবার জেল থেকেও ঘুরে আসবেন। বেশি না হলেও সবগুলো মামলার জন্য কম করে হলেও আপনি 10-15 বছরের হাজত বাস করবেন। শুনলাম এ বছরেই আপনি 8টি বিয়ে সম্পন্ন করেছেন, যার মধ্যে সব মেয়ের বয়সী 14 থেকে 16 এর মধ্যে। এমনকি বেশিরভাগ মেয়েগুলোই এতিম নয়তো গরিব বাবার সন্তান। এরা বেশিরভাগ অষ্টম বা নবম শ্রেণীর শিক্ষার্থী। কি দারুণ বিজনেস ছিল আপনার। বাকি বিজনেস না হয় জেলে গিয়ে করবেন। জসিম মিয়া দাঁত মুখ খিচিয়ে নিচে দপ করে বসে পড়লেন। হাত দিয়ে বারবার নিজের মুখের ঘাম মুছে নিচ্ছিলেন। তাদের বাক বিতণ্ডার মাঝে তার স্ত্রী জোবেদা উঠে এলেন। পুলিশের বহর দেখে সে ভয়ে অস্থির হয়ে উঠল। নিজের জামাইকে নিচে মেঝেতে বসে থাকতে দেখে সে আঁতকে উঠল। গগনবিদারী চিৎকারে সে চারপাশ কাঁপিয়ে তুলল। কিন্তু তার চিৎকারে খুব বেশি কাজে এলো না। শেখর এগিয়ে এসে জসিম মিয়াকে টেনে তুলল। তারপর হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাদের সাথে গাড়িতে তুলল। জোবেদা পেছনে পেছনে এসে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। তার ছেলে মেয়েরা কেউ বাড়িতে নাই। মেয়েগুলার অনেক আগে বিয়ে দিয়েছেন। ছেলেগুলো ব্যবসা করে, আবার কেউ বিদেশ থাকেন। তার এত বড় বাড়ি এখন মানুষবিহীন হয়ে আছে। কাউরে যে সে ডাকবে তার সময়ও নাই। সে এদিক ওদিক ছুটল স্বামীকে ছুটানোর জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশ গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে। এদিকে ফারিজ বন্ধুকে শেষবার জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বন্ধু। শরাফত বন্ধুকে জড়িয়ে ধরলেন। তবে এত সুন্দর মুহূর্তে এক দুঃসংবাদ শুনলেন তারা দুজন। সলিল সৌদাগর পালিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শরাফত ফারিজকে নিশ্চিন্তে থাকতে বললেন।
24 ঘন্টার মধ্যে ওই অমানুষকে সে ধরবেই। তার নামেও 8টি মামলা থানায় দায়ের করা আছে। সহজেই এ মানুষ নামের অমানুষদের সে ছাড়বে না। শরাফত ফারিজ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। গাড়ি ছুটল নিজ গন্তব্যে। অনুরিমা এতক্ষণ একপাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। কৃতজ্ঞতায় সে চোখ ভিজিয়ে ফেলেছে। ফারিজের সামনে এসে বলল, আপনি এত কিছু আমাদের জন্য করেছেন। ফারিজ তার দিকে না তাকিয়ে বলল, না। অনুরিমার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ছলছল চোখে সে ফারিজের দিকে তাকিয়ে থাকল। ফারিজ এক পলক মেয়েটাকে দেখল, তারপর পূর্বের ন্যায় বাইকের উপরে বসল। তারপর অনুরিমাকে বলল, বাইকে উঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। অনুরিমার বেশ অভিমান হলো, গম্ভীর গলায় বলল, আমি হেঁটেই যেতে পারবো, 15 মিনিট লাগবে। ফারিজ বিস্মিত হয়ে অনুরিমার দিকে তাকালো, রসিকতার সুরে বলল, তাই না? কি? ঠিক আছে, তাহলে তুমি একা একা বাড়ি যাও, আমি গেলাম। সে বাইক চালিয়ে তার গন্তব্যে ছুটল। অনুরিমা তো কিংকর্তব্য বিমূঢ়। সে কিঞ্চিত রাগ করে এই কথা বলেছে তাই বলে সত্যি সত্যিই রেখে চলে গেল। যদিও সে বুজ্জিনকে একদম ভয় পায় না, কিন্তু তাই বলে এত রাতে তাকে সত্যিই একা রেখে চলে গেল। সে সাহস করে সামনে তার কদম বাড়ালো। পেছনে এখনো জোবেদার আর্তনাদ ভেসে আসছে। আশেপাশের বাড়িঘরগুলো দূরে হওয়ায় কেউ টের পায়নি, নয়তো এতক্ষণে মানুষের ভিড় লেগে যেত। দৈবাত অদূরে কুকুরের আর্তচিৎকার শোনা যাচ্ছিল। অনুরিমা এতক্ষণ ভয় না পেলেও এখন কুকুরের আর্তচিৎকারে তার ভীষণ ভয় লাগছিল। কুকুরকে সে ভীষণ ভয় পায়। তার উপর সে শুনেছে রাত বিরাতে কুকুর জিনের আকৃতি নিয়ে ঘুরে বেড়ায়। এসব ভাবতেই আচমকাই তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সর্দারের বউ তাকে মিথ্যা বলে এই বাড়িতে নিয়ে আসছে, অথচ তার মা এই মিথ্যা ধরতেই পারল না। তার বোন তাকে আসতে বার কয়েক নিষেধ করেছিল, সে না চাইতেও আসতে হয়েছে। আসার পর তাকে সর্দার প্রথমে বুঝিয়েছে, তারপর ইচ্ছেমতো শাসিয়ে গেছে। কিন্তু এখন সর্দার নিজেই জেলের ঘানি টানবে। কিন্তু তার ভয় এখনো দূর হয়নি। সত্যিই তাদের জীবনে আলো আসবে তো। মাঝে মাঝে তার ভীষণ রাগ হয়। সে দেখতে কুৎসিত কেন হলো না? তাহলে তো কারো নজর তার উপর পড়ত না, সে নির্বিঘ্নে বাঁচতে পারত। এত সব ভাবনা চিন্তার মাঝেও তার এখন ভয় হচ্ছে রাতের শুনশান নীরবতাকে। রাস্তাঘাট একদম জনমানবহীন। অনুরিমা দোয়া দরুদ পাঠ করে ত্রস্ত পায়ে এগিয়ে যাচ্ছে। রাস্তার দূরত্ব যেন শেষই হচ্ছে না। কিন্তু অতর্কিত সে একটা অবয়ব দেখে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ফারিজ বলল, ভয় পেয়েছ? জানতাম ভয় পাবে, তাই আমি আড়ালে দাঁড়িয়েছিলাম দেখার জন্য তুমি কি করো। অনুরিমা অতর্কিত ফারিজের আগমনে আঁতকে উঠল। তার সমস্ত এখনো কাঁপছে। অল্পের জন্যই সে জ্ঞানশূন্য হয়নি। এভাবে কেউ সামনে আসে থাকবেই যখন এত ডং করে যাওয়ার কি দরকার ছিল? সে শুধু শুধু এতক্ষণ ভয় পাচ্ছিল। ভয়ের চোটে তার মুখে কোনো শব্দ নেই। কি বলবে সেটাই বুঝতে পারছে না। দৈবাত মুখ ফসকে বলল, আচ্ছা, আপনাকে কে বলেছে আমি সর্দার বাড়িতে আছি? ফারিজ অনুরিমার প্রশ্ন শুনে নিঃশব্দে হাসল। এই মেয়ে এক বিষয় নিয়েই পড়ে আছে। সে বাইকের সাথে হেলান দিয়ে হাত বগলদাবা করে দাঁড়িয়ে আছে। এবার সে অনুরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, তোমার দেখি অনেক কৌতূহল, তা জানা তা কি খুব জরুরি? অনুরিমা ছোট্ট করে বলল, আমি নিজেও জানি না কে কল করেছে, কিন্তু তোমাকে বোন বলে সম্বোধন করছে। আই থিঙ্ক তোমার বোন হতে পারে। তোমার কি বোন আছে? আমার ছোট একটা বোন আছে। আচ্ছা, আপনি সর্দার চাচার এত কিছু কেমন করে জানলেন? তার জন্য আমাকে অনেক খাটতে হয়েছে। কালকে পুরো দিন বাইরে ছিলাম। অনেক আগেই থেকেই তিনি আমার টার্গেটে ছিলেন। তবে তোমার বিয়েতে হাতে নাতে ধরেছি। তোমার মতো এরকম আরও অনেক মেয়ের সাথে অবিচার হয়েছে। এবার তাদের ন্যায় বিচার পাওয়ার পালা। তবে আফসোস আমি তাদের বিয়ের আগে উপস্থিত হতে পারিনি। হয়তো ভাগ্যক্রমে তোমার বিয়ে বন্ধ করতে পেরেছি। জানি না এরকম সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো কি না। ফারিজ মাটির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণ নীরবতা পালন করে পুনরায় বলে উঠে, তুমি কিসে পড়ো? 10ম শ্রেণীতে পড়তাম। গত 2 মাস স্কুলে পা রাখেনি আমি। মা আমার পড়ালেখার খরচ দিতে পারে না। তার উপর গ্রামের পোলাপান আমারে পথে ঘাটে বিরক্ত করে। এর মধ্যে সর্দার চাচা আমারে বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে লাগছিল। সেই থেকে রাগে দুঃখে পড়ালেখা ছাইড়া দিছি। ফারিজ ভীষণ অবাক হলো। এই মেয়ে পড়ালেখা ছেড়ে দিচ্ছে? তার মুখে উৎকণ্ঠার ছাপ। সে মলিন মুখে বলল, যদি আমি তোমাকে পড়াশোনা করাই তাহলে তুমি কি আবার পড়বে? অনুরিমা এহেন বাক্য শুনে স্তব্ধ হয়ে গেল। খুশি হবে না কি কাঁদবে সে বুঝতে পারছে না। কম্পিত গলায় বলল, সত্যিই আপনি আমারে পড়াবেন? কিন্তু আমি তো গত 2 মাস স্কুলে যাই নাই।
এখন স্কুলে কেমনে পা রাখমু? আমার তো মেলা লজ্জা করতেছে। সবাই আমারে নিয়া হাসাহাসি করব এখন। তুমি চিন্তা করো না, কালকে আমি তোমাকে নিয়ে স্কুলে যাব। স্যারদের সাথে কথা বলবো, তাহলে কেউ আর হাসাহাসি করবে না। সত্যিই আপনি আমার সাথে যাবেন? এ কথা বলে অনুরিমা দুচোখের জল ছেড়ে দিয়েছে। কান্না মিশ্রিত স্বরে বলল, জানেন কেউ কোনোদিন এভাবে আমারে বলে নাই তুমি পড়াশোনা শুরু করো। তোমার চিন্তা করতে হবে না, আমি আছি। বাবা থাকতে আমার বাবা মাঝে মধ্যে স্কুলে যাইতো, কিন্তু বাবা চলে যাওয়ার পর আর কেউ যায় না স্কুলে আমার সাথে। আপনি এত ভালো কেন? আমার জন্য কত কিছু করতেছেন। ফারিজ সামনে এগিয়ে এসে অনুরিমার মাথায় আলতো করে হাত রাখল। তারপর সান্ত্বনা স্বরূপ বলল, তুমি কখনো দেখেছ সবলরা সবলদের উপর জুলুম করতে? অনুরিমা আলতোভাবে ডানে বামে মাথা নাড়ায়। ফারিজ কিঞ্চিত মুখ প্রশস্ত করে বলে উঠে, কিন্তু সবলরা চিরকাল দুর্বলদের উপরই জুলুম করে। আমার কথার তাৎপর্য বুঝতে পেরেছ? সে নিজের হাত তড়িৎ অনুরিমার মাথা থেকে সরিয়ে নেয়। তারপর পুনরায় প্রশ্ন করে, বলো তো আমি কি বুঝিয়েছি? অনুরিমা ছলছল চোখে ফারিজের কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে। তারপর আচমকাই বলে ওঠে, নিজের দুর্বলতা অন্যকে দেখানো যাবে না, কিন্তু সবল করতে হলে তো টাকা পয়সা লাগে। আমাদের তো টাকা নেই। ফারিজ এবার নিঃশব্দে হাসল। মেয়েটা এবার লাইনে এসেছে। সে গাম্ভীর্য বজায় রেখে বলল, সমাজে মাথা উঁচু করে বাঁচতে নিজের পরিচয় তৈরি করবে, যাতে কেউ তোমাকে দুর্বল ভেবে জুলুম করতে না পারে। পারবে তো নিজের পরিচয় তৈরি করতে, যাতে আজকের মতো দিন তোমার জীবনে দ্বিতীয়বার না আসে। আমাদের তো কেউ ছিল না যে আমাদের সবকিছু থেকে রক্ষা করবে। বাবা নামক ছায়া তো 2 বছর আগেই হারাই গেছে। পুরুষ বলতে আপন কেউ আমাদের ছিল না। আপনার মতো করে কেউ কোনোদিন আমাদের বুঝায়নি। কেউ বলেনি তোমরা বাঁচো, তোমাদেরও বাঁচার অধিকার আছে। নিজের পরিচয় তৈরি করো। জানেন, আজকের আগে এই কথাটা কেউ বলেনি আমাকে। ফারিজ মলিন মুখে তৃপ্তির হাসি দিল। সে এই সমাজ বদলাতে চায়। সবার অধিকার আছে নিজের মতো বাঁচার। ফারিজ আর কথা বাড়ায় না। তারপর অনুরিমাকে বলে, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি, অনেক রাত হয়ে গেছে। অনুরিমাও মাথা নাড়ায় হ্যাঁ বলে। নীরবতার মাঝে দুজন বাইকে করে অনুরিমাদের বাড়িতে আসে। এর মাঝে দুজনের মধ্যে কোনো বাক্য বিনিময় হয় না। ফারিজ অনুরিমাদের বাড়ি পৌঁছাতেই দেখে উঠোনের মাঝে তার মা, দাদিরা জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সবাই ছুটে আসলো। সবাই কেমন যেন একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ছে। জমিলা তড়িতবেগে নাতনিকে জড়িয়ে ধরল। তারপর ফারিজকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ভাই, তোমারে আল্লাহ কোত্থেকে মিলাই দিল। জানো আল্লাহর কাছে তোমার লাই কতবার দোয়া করছি। আল্লাহ তোমারে দীর্ঘজীবন বাঁচাই রাখুক ভাই। ফারিজ জমিলারে সান্ত্বনা দিল। দাদু, চিন্তা করবেন না, আমি আপনার নিজের নাতির মতোই। আমি আছি তো সব সময় আপনাদের পাশে। ফারিজ জমিলার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর অনুরিমার মায়ের কাছে যায়। তাকে গিয়ে বলে ওঠে, চাচিম্মা, আপনার সাথে কিছু কথা ছিল। গ্রামের সহজ সরল মহিলা জায়দা। গরিব বাবার মেয়ে ছিল সে। 14 বছর বয়সে আকবরের মতো একজন মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ে হয়েছিল তার। 16 বছর বয়সে আবার বাচ্চার মাও হয়ে যায়। কিন্তু বিধিবাম তার প্রথম বাচ্চা জন্মের পরপরই দুনিয়া থেকে বিদায় নেয়। এর 2 বছর পর তার ঘর আলো করে আসে আরেক সন্তান। কিন্তু সেই সন্তানও আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে নেন। কত কবিরাজি, কত কিছু করে বিয়ের 8 বছর পর অনুরিমা তার গর্ভে আসে। এর ঠিক 2 বছর পর তার আরও একটি মেয়ে হয়। এরপর আর কোনো সন্তান হাজার চেয়ে আর হয়নি তাদের। ততদিনে আকবরও অনেক রোগা হয়ে গেছে। সিগারেটের মতো বদ অভ্যাস তার জীবন কেড়ে নিয়েছে। তাই তো আজকে তাদের এহেন দুর্দশা। জায়েদার চোখে মুখে মলিনতার ছাপ। তার মেয়েটার বিয়ে হলে সলিল তাদের সংসার দেখত। এখন কে দেখবে? কিভাবে চলবে তারা? আগে সর্দার তাদের দেখভাল করত। তার তো চিন্তায় এখন হাত পা পসার হয়ে যাচ্ছে। ফারিজের কথা শুনে আমতা আমতা করতে লাগলো। তার মুখ দিয়ে কথা বেরুতে চাইল না। কি বলবে ছেলেটা তাকে? ভাঙা গলায় মিনমিনে বলল, কি বলবে আমাকে? ফারিজ অভয় দিল তাকে। ভয় পাবেন না চাচিম্মা, আমি জরুরি কিছু কথা বলেই চলে যাব। কাল আপনি আমার সাথে ইউনিয়ন পরিষদে যাবেন। আপনার বিধবা ভাতার কার্ড আর দাদুর বয়স্ক ভাতার কার্ড বানাতে হবে। কিন্তু চাচিম্মা, আগে স্কুলে যাব। আপনার মেয়ের শিক্ষকদের সাথে কথা বলবো। সে এবার থেকে নিয়মিত স্কুলে যাবে। জায়েদা চমকে উঠল ফারিজের কথায়। তার মেয়ে স্কুলে যাবে? কিন্তু কিভাবে যাবে? গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে না? সবাই কত কুৎসা রটাবে এখন। সে কিছু একটা বলতেই উদ্যত হতেই ফারিজ তাকে থামিয়ে দিল। চাচিম্মা, আমি আছি, চিন্তা করবেন না। সবকিছুই আমি দেখব।
আপনি শুধু ওর ছায়া হয়ে পাশে দাঁড়াবেন। আপনি বোনের স্কুলে যাবার কথা শুনে খুশিতে লাফ দিয়ে উঠে ফারিজের সামনে গিয়ে বলে উঠে, ভাইয়া, সত্যি আমার আপু স্কুলে যাবে? ফারিজ হ্যাঁ বলে মাথা নাড়ালো। আপনি উচ্ছ্বসিত হয়ে বোনকে জড়িয়ে ধরল। আপু, কাল আমরা জন একসাথে স্কুলে যাব। ফারিজ তাদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য উদ্যত হলো। আচম্বিত তার মনে হলো এই মেয়ের নাম সে জিজ্ঞেসই করেনি। কিছুটা ইস্ততবোধ করছিল সে। তারপর তড়িৎ বলল, তোমার নাম কি? অনুরিমাসহ বাকিরাও চমকে উঠল। এই ছেলে নামই জানেন না এখনো। অনুরিমা বলার আগে আপটিই বলে উঠল, আমার আপুর নাম অনুরিমা আর আমার নাম আপটি। ফারিজ নিঃশব্দে হেসে উঠল। তারপর অনুরিমার দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, আসি ক্ষুদ্রকণা, কাল দেখা হবে। ত্রস্ত পায়ে এগিয়ে যাচ্ছে অনুরিমা। বক্ষস্থলের টিপটিপ শব্দের গতি ক্রমাগত বেড়েই চলেছে। লজ্জা আর অস্থিরতায় মাথা নত করে রেখেছে। একবারের জন্য আশেপাশে মাথা তুলে তাকায়নি সে। সামনে ফারিজ আর তার পাশে জায়দা সমান্তালে পায়ের কদম বাড়িয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে আসে। সে এখনো ফারিজের পিছনে নত মস্তকে দাঁড়িয়ে আছে। ফারিজ অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে। প্রধান শিক্ষক হাশমাত উল্লাহকে সালাম দেয়। হাশমাত উল্লাহ সালামের উত্তর নিতে নিতে জিজ্ঞেস করে, কে তুমি? তোমাকে ঠিক চিনলাম না। ফারিজ কোনো ভনিতা ছাড়াই বলল, আমার নাম শেখ ফারিজ ফাজ। আসলে আমি অনুরিমাকে নিয়ে কথা বলতে এসেছি। সে আবার স্কুলে আসবে, নিয়মিত ক্লাস করবে। এবার থেকে ওর সবরকম দায়িত্ব আমি নিলাম। যে কোনো অভিযোগ থাকলে সেটা আপনারা আমাকে জানাবেন। হাশমাত উল্লাহ নিজের মোটা ফ্রেমের চশমার ফাঁকে একবার ভালো করে ফারিজকে দেখে নিলেন। তারপর মোলায়েম গলায় বললেন, খুব ভালো লাগলো তোমার কথা। যাক, বিয়ের পরেও স্ত্রীকে পড়াচ্ছ। বেশ ভালো। সামনে দাঁড়িয়ে থাকা অনুরিমা আর তার মা হাশমাতের কথায় লজ্জায় সিটিয়ে গেলেন। তাদের অস্বস্তি ফারিজ বুঝতে পারলেন। সে হাশমাত উল্লাহর দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে উঠলেন। তারপর বললেন, স্যার, আমি অনুরিমার স্বামী নয়। না, সে আমার স্ত্রী। আমি একজন স্বেচ্ছাসেবক। গ্রামের অসহায়, দুস্থ নারী বা মহিলা কিংবা তাদের পরিবারকে সবরকমভাবে সাহায্য করে থাকি। সেই সুবাদে অনুরিমার পরিবারের দায়িত্ব আমি নিয়েছি। হাশমাত উল্লাহ চোখে থাকা নিজের মোটা ফ্রেমের চশমাটা খুলে ভালো করে ফারিজকে দেখে নিল। তার চোখে মুখে বিস্ময়। তিনি প্রসন্ন হলেন ফারিজের ব্যবহারে। মুখে কিঞ্চিত হাসি রেখে বললেন, খুব ভালো উদ্যোগ। তোমাকে সত্যিই অনেক ধন্যবাদ তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু অনুরিমার তো বিয়ে হওয়ার কথা ছিল। সে পুনরায় কিঞ্চিত রসিকতার সুরে বললেন, তবে তুমি ওর স্বামী হলেও মন্দ হবে না। বিয়ে, তা আমি ভেঙে দিয়েছি। একজন নাবালিকার বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। অবশ্যই চাইলে একজন শিক্ষক হিসেবে আপনিও প্রতিবাদ করতে পারতেন। যাই হোক, করেননি, সেটা আপনার ব্যাপার। আমি এখন অনুরিমার স্কুলের রেকর্ড দেখতে এসেছিলাম। ওর বাকি বকেয়া কত আছে, আর ওর আগের রেজাল্ট কার্ড আমাকে দেখাবেন। হাশমাত উল্লাহ হ্যাঁ বলে ফারিজের কথার সাথে সম্মতি দিলেন। ফারিজ অনুরিমার বাকি বকেয়া পরিশোধ করলেন। কিন্তু রেজাল্ট দেখে কিছুটা আটকে উঠলেন। খুবই বাজে অবস্থা রেজাল্টের। অফিসের কাজ শেষ করে ফারিজ অনুরিমাকে ক্লাসে পাঠালেন। ক্লাস মাত্রই শুরু হয়েছিল। ফারিজ স্যারের সাথে কথা বলে চলে আসেন। তারপর জায়দাকে নিয়ে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্য রওনা দেন। ক্লাসে অনুরিমা ঢুকতে সবাই তার দিকে হা হয়ে তাকিয়ে থাকল। স্যার রসিকতার সুরে বলে উঠল, পড়ার ভয়ে ক্লাস ছাড়লি, সেই তুই আবার ক্লাস করতে এলি? কি লাভ হলো পড়ালেখা ছেড়ে? অনুরিমা। ক্লাসের অনেকেই অনুরিমাকে নিয়ে মজা উড়াচ্ছে আর কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করছে। তার পাশে বসা ললিতা তাকে বলল, অনু, তুই এতদিন পর স্কুলে আসলি। বইয়ের অর্ধেক তো শেষ। আমাদের টেস্ট পরীক্ষার আর মাত্র 2 মাস আছে। কিভাবে শেষ করবি সব? অনুরিমা হতভম্বের মতো চেয়ে আছে ললিতার দিকে। সত্যি সে জানে না কি হবে তার। পরের ঘন্টায় ম্যাথ শিক্ষক জহিরুল স্যার অনুরিমাকে পরের দিন থেকে তার কাছে প্রাইভেট পড়তে বললেন। অনুরিমা বিস্মিত হয়ে দীর্ঘক্ষণ চেয়েছিল। কাল থেকে সত্যি সে প্রাইভেট পড়বে। তার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে। স্কুল শেষে ফারিজ বলেছে অনুরিমাকে দাঁড়াতে। সেজন্যে সে স্কুলের সামনেই দাঁড়িয়ে আছে। পাশের দোকান থেকে কাদের তাকে দেখে এক বিকৃত হাসি দিয়ে বলে উঠল, আরে অনুরিমা যে, তা কার জন্য অপেক্ষা করছো? জামাই তো নাই। বিয়ে ভাইঙ্গা গেছে না তোমার? আবার বিয়ে করতে চাইলে আমারে বইল, পাত্র হিসেবে আমি কিন্তু খারাপ না। সলিলের থেকে বয়স একটু বেশি হইলেও কি হইব, তোমারে স্বামী সুখ দিতে পারমু ঠিক মতো। রাজি হইয়া যাও জলদি। অনুরিমার ঘৃণায় শরীর রিরি করে উঠল। মাটি ফাঁক করে সেখানে ঢুকে যেতে ইচ্ছে করছে। সেই দোকানে থাকা উপস্থিত বাকি লোকজনও কাদেরের কথা শুনে হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল।
অনুরিমা দোকান থেকে সরে দাঁড়ালো। অপেক্ষা করতে করতে তার জান বেরিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর ফারিজের বাইক এসে তার সামনে দাঁড়ালো। সে অনুরিমাকে ইশারা দিল ওঠার জন্য। অনুরিমা বাইকে উঠে দেখল ফারিজের বাইক বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। সে উদ্বিগ্ন হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? ফারিজ কিছু না বলে বাইক দ্রুত গতিতে চালিয়ে একটা শপিং মলের সামনে নিয়ে আসলো। তারপর বলল, নামো। অনুরিমার এখনো জিজ্ঞাসু দৃষ্টি। সে ফারিজকে আবার কিছু বলার আগে সেই বলল, দোকানে চলো। কিন্তু কেন? গায়ে জড়ানো হিজাব আর অ্যাপ্রন তো নষ্ট হয়ে গেছে। তাই তোমার নতুন অ্যাপ্রন আর হিজাব কিনতে, আর কিছু নতুন জামা নেয়ার জন্য। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? নিজের টাকা কেন খরচ করছেন আমাদের জন্য? ফারিজ মুখে রসিকতা রেখে বলল, এই যে ক্ষুদ্রকণা, তোমার কি মনে হয় টাকা গাছে ধরে আর আমি সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসছি তোমার জন্য? তোমাদের টাকা খরচ করছি, আমার টাকা নয়। তোমার আম্মা আর দাদুর 2 বছরের ভাতা পেয়েছে। প্রায় 78,000-এর মতো টাকা পেয়েছে তোমার পরিবার। সেখান থেকেই আমি তোমার জন্য খরচ করছি। বুঝলে অনুপনা? অনুরিমা ফারিজের কথা শুনে ঠাই দাঁড়িয়ে আছে। তার তো বিস্ময়ে আক্কেল গুরুম। কৃতজ্ঞতায় তার আবারও চোখ ছলছল করে উঠল। তারা দোকানে গিয়ে কিছু কাপড় কিনে আবার বেরিয়ে পড়ে। বাইকে বসে অনুরিমা ইস্ততবোধ করছিল কিছু কথা বলতে। পরে অনেক সাহস সঞ্চার করে বলল, আচ্ছা, আমি আপনাকে ফারিজ ভাই বলে ডাকতে পারি? ফারিজও ছোট্ট করে বলল, হু। বাইক চলাকালীন অনুরিমা ফারিজকে দত্ত বাড়ির সামনে থামাতে বলল। ফারিজ ব্যগ্র কণ্ঠে বলল, কেন? সে আমতা আমতা করছিল বলতে, আসলে দত্ত বাড়ির সামনে একটু থামালে ভালো হতো। আমার বান্ধবীর শ্বশুর বাড়ি এটা। ওর সাথে অনেকদিন কথা হয় নাই, একটু কথা বলতাম। অনুরিমার মুখে বান্ধবীর কথা শুনে সে তৎক্ষণাৎ বাইকের ব্রেক কষল। তারপর তার দিকে মুখে ঘুরে বলল, তোমার বান্ধবী দত্ত বাড়িতে? কি নাম তার? ওর নাম সবিতা। বিয়ে হয়েছে 5 মাস আগে। ফারিজ চটজলদি ভাবল, তাহলে এই মেয়েকে সে খুঁজছিল। তার লিস্টের আরও একটা মেয়ের নাম খুঁজে পেয়েছে সে। সে তড়িৎ প্রশ্ন করল, সবিতার বয়স কত? আমার মতোই। তার এখন 16, কিন্তু বিয়ের সময় 15 ছিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাড়ির পাশে লোক সমাগমে ভর্তি। অনুরিমা বোনকে জিজ্ঞেস করল, কি হয়েছে রে আপ্পি? এত লোকের ভিড় কেন আমাদের বাড়িতে? আপ্পি উচ্ছ্বসিত হয়ে বলল, আমাদের জমিন এতদিন দত্তবাড়ির লোকেরা জোর জুলুম করে দখল করে রেখেছিল। কিন্তু আজ ভূমি অফিস থেকে লোক আসছে। আমাদের জমিন পুনরায় মাপজোপ দিয়ে দত্ত বাড়ির লোকেদের থেকে উদ্ধার করছে। আপু, আমার যে কি খুশি লাগতেছে। আমাদের জমি আবার ফিরে পাইছি। আমার বাবাই তো অনেক চেষ্টা কইরাও ওদের থেকে নিতে পারে নাই। কিন্তু ফারিজ ভাইয়া এক ঝটকায় সব ঠিক করে দিছে। বিশ্বাস করো, ফারিজ ভাইয়াকে ইচ্ছে করতেছে কি যে করি। অনুরিমার মুখে তৃপ্তির হাসি। সে তার বাবার হারিয়ে যাওয়া জমির পুনরুত্থান দেখছে। এই যেন সোনার হরিণ খুঁজে পাওয়ার মতো। সত্যি ফারিজ ভাইকে আল্লাহ দীর্ঘজীবী করুক। দত্ত বাড়ির লোকদের মাথায় হাত। এই যেন নিজেদের পাতের ভাত কেড়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে তাদের। সবাই বসার ঘরে জড়ো হয়েছে। ফারিজের দিকে আঙ্গুল তুলে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এই ছেলে গ্রামে এসেছে 2 দিন হয় নাই। এত তথ্য এই ছেলে পেয়েছে কোথায়? তারা এই জমি দীর্ঘ 15 বছর ধরে দখল করেছিল। কিন্তু আচমকা ফারিজ নামক কীট এসে তাদের সবকিছুতে ভাগ বসাচ্ছে। কাল নাকি আবার ভূমি অফিস যেতে হবে। দত্ত বাড়ির প্রধান সুব্রত দত্ত বললেন, মাথা ঠান্ডা রাখো। কাল ভূমি অফিস যাওয়ার আগে চেয়ারম্যানের কাছে যাব আমরা। সুব্রতের বড় ছেলে সুলভ বলল, কিন্তু বাবা, চেয়ারম্যান সাহেব কি আমাদের সাথে থাকবেন? নিজের ছেলের পক্ষেই তো থাকবে। বরং আমাদের দোষ বেরিয়ে আসবে। তখন আমও যাবে, ছালাও যাবে। সুব্রত কিছুক্ষণ ভাবলেন, তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, ফারিজ ছেলেটার আকবরের বাড়িতে দেখি আজকাল যাতায়াত বেশি। তোমরা ওই ছেলের উপর নজর রাখো। ওই ছেলের প্রতিটা কদমের উপর নজর রাখো। এমন কিছু করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে।